আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রাজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। তালেবানের সাথে গোলাগুলিতে পাকিস্তানের ৫৮ সেনা নিহত বলে আফগানিস্তানের তথ্য। ১৯টি সীমান্ত চৌকি দখলে ইসলামাবাদের দাবি। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। গ্রেফতার হলে ২৪ ঘণ্টার মধ্যে হাজিরের বিধান জানালেন চিফ প্রসিকিউটর। পিআর পদ্ধতির মতো চাপিয়ে দেওয়া কিছু মানুষ গ্রহণ করবে না বলছে বিএনপি। অনেকে ৭১-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায় মন্তব্য। বিশ্ব খাদ্য ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে রোমের পথে প্রধান উপদেষ্টা। মূল অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এবং IUCN এর সম্মেলনে সমুদ্র রক্ষা আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণের তাগিদ। নারী ও তরুণদের সম্পৃক্ত করা সহ সমন্বিত পদক্ষেপের আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে ৮০,০০০ সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। রফিকুল বাশা বিস্তারিত জানাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অভিযুক্ত তারা প্রচলিত কারাগারে আছেন। ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। বিচারের সময় অভিযুক্ত কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখা হবে কিনা জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন অনুযায়ী সব হবে। এটার ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। উপদেষ্টা জানান, গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীরা আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ সম্পন্নকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটা সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা। ৩ ছিল আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। ২০১৪, ১৮ এবং ২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে নিরাপত্তা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতির মতো চাপিয়ে দেওয়া কিছু মানুষ গ্রহণ করবে না। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেছেন, যারা এ নিয়ে আন্দোলন করছে তারা নির্বাচন বিলম্বিত করতে চাইছে। মির্জা ফখরুল অভিযোগ করেছেন, অনেকে ১৯৭১ সালের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। রাহুল রায় রিপোর্ট। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছিল জাতীয়তাবাদী সমমনা জোটের আলোচনা সভা। জোট নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিবও। পিআর পদ্ধতি নিয়ে আবারও দলের অবস্থান তুলে ধরেন তিনি। এই হাউসের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পিআর পদ্ধতি বোঝেন? আছেন নাকি? বাকি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং নিজেদের জন্য তারা আন্দোলন করছে। এই লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। নানা ষড়যন্ত্র আর অপচেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে
আমাদের 1971 সালের ইতিহাসকে ভুলে দিতে, এটাও সবসময় মাথায় রাখতে হবে। 71-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম, স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের অবস্থা পরিবর্তন করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে অংশ নিতে পারছি। মির্জা ফখরুল বলেছেন, দেশ গড়ার যে সুযোগ এসেছে তা সবাইকে কাজে লাগাতে হবে। যে সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ইতালির রাজধানী রোমের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা 11:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। ইতালির রাজধানী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির জোর প্রস্তুতি চলছে। অক্টোবরের মধ্যে প্রার্থী চূড়ান্ত করতে মাঠ পর্যায়ে একাধিক জরিপ হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের প্রাথমিক সাক্ষাৎকারও নিচ্ছেন সিনিয়র নেতারা। প্রার্থী বাছাইয়ে এলাকায় জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও অতীত কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আক্তার হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এখনো মনোনয়ন ঘোষণা না করলেও প্রস্তুতি এবং একক প্রার্থী বাছাইয়ের কাজ জোরেশোরেই চালাচ্ছে বিএনপি। মাঠ পর্যায়ের জরিপের ভিত্তিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। জেলা ও বিভাগ ভিত্তিক সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা ছাড়াও অঞ্চল ভিত্তিক নেতাদের সঙ্গে আলাদাভাবে কথা বলছেন স্থায়ী কমিটির সদস্যরা। কনস্টিটিউয়েন্সি বেস যারা আগ্রহী আছে, এটার মধ্যে জরিপ হয়েছে। আমাদের দলের চেয়ারম্যানের একটা উইং আছে, ওনারা জরিপ করছেন। আমাদের প্রত্যেক বিভাগেরই আমাদের সাংগঠনিক টিম আছে। প্রক্রিয়াটা চলমান। এই প্রক্রিয়াটা একদিনে হয় না। একটা ইলেকশনের জাস্ট 1.5 মাস আগে প্রার্থী চুজ করে ফেলবেন তা না। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। দোজ হু আর ইন দ্য ফিল্ড ফর লাস্ট 17 ইয়ার্স। তবে এখনই কিছু চূড়ান্ত নয় জানিয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন, সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড ও মনোনয়ন বোর্ড। জনগণের ভালোবাসা অর্জন করে যে মানুষটি ওই এলাকার জন্য সবচেয়ে সর্বোত্তম হবে, বর্তমানে এই পরিবর্তনশীল বাংলাদেশের আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো জনগণের আস্থা অর্জনের সক্ষমতা যাদের আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল তাদেরকেই চুজ করবে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার বক্তব্যে বলেছেন। নতুন প্রজন্মের সেন্টিমেন্ট ও জুলাই সনদের আকাঙ্ক্ষা ধারণ করে ইশতেহার প্রস্তুতের কাজ চলছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, অপব্যবহার বন্ধে কেবল সক্ষম প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ ও সাইবার সুরক্ষার সংশোধিত অধ্যাদেশে। যেসব প্রতিষ্ঠান ব্যক্তিগত তথ্য আদান প্রদান করবে তাদের উপর নজরদারি করবে কর্তৃপক্ষ। পাশাপাশি সেই কর্তৃপক্ষকেও জবাবদিহির আওতায় আনতে জুডিশিয়াল কাউন্সিল করা হয়েছে। নতুন আইনে জামিন অযোগ্য রাখা হচ্ছে না বলেও তিনি জানান। গেমস ও অ্যাপস বানাতে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পগুলো বন্ধ করে প্রায় 2,500 কোটি টাকা সাশ্রয় করেছে সরকার। তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, প্রক্রিয়াজাতকরণ, এই 4টা কাজ যদি কর্তৃপক্ষ করে, কোনো প্রতিষ্ঠান করে অন্য প্রতিষ্ঠানের সাথে, তাহলে আমরা বলেছি ওভারসিইং অথরিটি হিসাবে কর্তৃপক্ষে যে একটা কমপ্লায়েন্স রচনা করে দিবে, এই কমপ্লায়েন্সটা মানতে হবে। ব্যক্তি নাগরিকের তথ্য নিয়ে কেউ ব্যবসা করতে না পারে, কেউ তার নিরাপত্তা হরণ করতে না পারে। এবং এই ঘটনাগুলো বাংলাদেশের বিগত সময়ে হয়েছে। আজকে আমরা গুম, খুন সব বিভিন্ন ধরনের যে অপরাধের বিস্তৃতি দেখি, এই বিস্তৃতির পিছনে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারকে অনেকাংশে দায়ী করা যায়। আমাদেরকে, আমাদের নাগরিকদেরকে
এই অপব্যবহার এবং তথ্যের উপাত্তের এই যে অনধিকার চর্চা এখান থেকে মুক্ত করতে হবে। গুমের ঘটনায় সেনা সদস্যদের গ্রেফতার করা হলে আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার বিধান রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তাদের গ্রেফতার করা হয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1-এ বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। মামলায় শেখ হাসিনা ছাড়া 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 28 কার্যদিবসে ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই যোদ্ধা, চিকিৎসক, প্রত্যক্ষদর্শী ও তদন্তকারী কর্মকর্তা সহ 54 জন। আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সম্পাদক মাহমুদুর রহমান ও শহীদ আবু সাইদের পিতাও সাক্ষ্য দিয়েছেন। সাধারণভাবে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা আছে যে তারা দেশকে রক্ষা করেন, সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য 2009 সালের 25শে ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারি পিলখানাতে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে গুম খুনের কালচার চালু করে, পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয়, তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে, দুর্নীতি সর্বগ্রাসী রূপ পায়। এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল। জনগণকে নির্যাতন করা, হত্যা করা, ভয়ের রাজত্ব কায়েম করা, এটা ছিল তাদের টার্গেট। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে হেলমান্দ প্রদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও তালিবান সৈন্যদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 58 পাকিস্তানি সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন আফগান কর্তৃপক্ষ। আর আফগানিস্তানের 17টি সীমান্ত চৌকি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে পাকিস্তান। উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান, কাতার ও সৌদি আরব। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। তালেবান সরকার জানিয়েছে আফগানিস্তানের উত্তর সীমান্তের একাধিক পার্বত্য এলাকায় পাকিস্তানি সেনাদের উপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আফগান সৈন্যরা। রাতভর সংঘর্ষে অন্তত 58 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকি দখল এবং গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। ওদিকে পাকিস্তানের দাবি, সীমান্তের 19টি আফগান চৌকি দখল করেছে পাকিস্তানি সেনাবাহিনী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ইটের জবাবে পাথর দেবেন তারা। পাকিস্তান সেনাবাহিনী বলেছে তারা পাকিস্তানের জনগণ এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। গত সপ্তাহে কাবুলে পাকিস্তানি বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে আফগানিস্তান। তবে পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেনি। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের 3য় দিনে সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণে জোর দেওয়া হয়েছে। সুনীল অর্থনীতির টেকসই ব্যবহার ও ব্যবস্থাপনা আলোচনায় উঠে আসে পরিবেশ বান্ধব প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগের প্রয়োজনীয়তাও। সংকট উত্তরণে স্থানীয় জনগোষ্ঠী, নারী ও তরুণদের সম্পৃক্ত করা সহ সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ও ভিডিওচিত্রে আলিমার রাজি রিপোর্ট। পৃথিবীর মোট আয়তনের 70% সমুদ্র, আর এই সমুদ্রকে ঘিরেই আবর্তিত হয় 95% বৈশ্বিক বাণিজ্য। কর্মসংস্থান থেকে শুরু করে বিশ্বের প্রায় 300 কোটি মানুষের খাদ্যের যোগানও আসে এই সমুদ্র থেকে। তবে জলবায়ু পরিবর্তন, দূষণ, অবাধ মৎস্য শিকার সহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ভয়াবহ সংকটে সামুদ্রিক বাস্তুতন্ত্র। IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের From Commitments to Change, Driving Transformative Action for the Ocean সেশনের আলোচনায় আন্তর্জাতিক সমুদ্র চুক্তির যথাযথ বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, সংকট সমাধানে বিনিয়োগ নিশ্চিত করা সহ প্রয়োজন কার্যকর পদক্ষেপ। It is very important for the youths to be in conferences like this where they will understand the ocean, their responsibility towards ensuring that the ocean is well managed for the prosperity of the world.
This generation, they're going to live with the consequences of whatever we do in the ocean today. So yeah, getting this next generation involved in the ocean is absolutely crucial if we're actually going to do DDNJ agreement, the agreement for the protection in high sea, to be now enforced with 74 signature. This is a great step. Looking forward to see more. সমুদ্র চুক্তি ও বৈশ্বিক অংশীদারিত্ব শুধু আলোচনার টেবিলে নয়, মাঠ পর্যায়ে যথাযথ বাস্তবায়নে গুরুত্বারোপ করেন পরিবেশবাদীরা। সমুদ্রের ব্যাপারে আমরা কিন্তু অনেক উদাসীন এবং অনেক কিছুই কিন্তু আমরা বুঝতে পারি যে সমুদ্র আমাদের কি দিচ্ছে, আমাদের যে জীবনে এবং আমাদের এই যে ক্লাইমেট সবকিছু মিলিয়ে যে একটা বিশাল একটা ভূমিকা পালন করছে, সেটা কিন্তু এখানে জোরে সোরে আলোচনা হচ্ছে। এবং যে আলোচনায় একটি ব্যাপার উঠে এসছে যে $3 ট্রিলিয়ন কিন্তু এই ইকোনমি, এই ব্লু ইকোনমি, এই ওশিয়ানের খাদ্য বলি, ট্রান্সপোর্টেশন বলি, ইভেন আমরা যদি ট্যুরিজমের কথাও বলি, সমুদ্র কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে। সুতরাং সমুদ্রকে যদি ভালো রাখি আমরা, তাহলে কিন্তু আমাদের যাবতীয় যা এই সমুদ্র রিলেটেড যাই আছে সেগুলোও ভালো থাকবে। যত বেশি এই নিয়ে কথা বলবো ততই কিন্তু আমরা সমুদ্রের ব্যাপারে সচেতন হব। তরুণ সমাজকে কিন্তু এগিয়ে আসতে হবে এই ধরনের কর্মকাণ্ডে, এবং আমরা সবাই যখন হাত মেলাবো একসাথে, তখনই কিন্তু এর থেকে ভালো সমাধান আসবে। 2030 সালের মধ্যে বিশ্বের 30% সমুদ্র সংরক্ষিত করা কোনো স্বপ্ন নয়, বরং এখন এটি টিকে থাকার শর্ত। সমুদ্র রক্ষা মানে শুধু পরিবেশ সংরক্ষণ নয়, এটি অর্থনীতি, জনজীবন আর ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার লড়াই। আলিম আল রাজি, চ্যানেল আই। খানাখন্দ, উঁচু নিচু রাস্তা আর জলাবদ্ধতায় প্রায় 8 বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানী মিরপুরে আনসার ক্যাম্প রোডের বাসিন্দারা। বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি উঠায় চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। রাস্তার দুপাশে উঁচু সরকারি আবাসিক ভবন নির্মাণের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। শাকির আদনানের রিপোর্ট। রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্পের এই পথ দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। তবে খানাখন্দ আর উঁচু নিচু রাস্তায় চলাচল করা রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার। প্রায় 8 বছর ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। মাঝে একবার রাস্তা মেরামত করা হলেও তা বেশি দিন টেকেনি। স্কুলের বাচ্চারা হাঁটতে পারে না, মানুষ উষ্টাকায় পড়া জায়গা, বয়স্ক মানুষ চলতেই পারে না রাস্তাটা। সাইড দিয়ে তো যাওয়ার রাস্তা নেই, কারণ কাদাতে ভরা থাকে, এই জন্য স্কুল অনেক সময় মিসেই দেয়া লাগে। মোটর টোটর ডুবে যায়, ওই জন্য স্কুল চালাইতে পারি না, যেমন বৃষ্টি বাদল হয়, রাস্তাঘাটও একটু ভাঙা। সেই সঙ্গে কয়েক ফুট উঁচু করে রাস্তার দুপাশে সরকারি আবাসন ভবন নির্মাণের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। এক সরকার যাবে আর এক সরকার আসবে, কিন্তু জনগণের যে ভাগ্য উন্নয়ন সেটা কারো চোখে পড়ে না। সাধারণ মানুষের জন্য খুবই দুর্ভোগ, খেটে খাওয়া মানুষের জন্য খুবই দুর্ভোগ। যাওয়া যায় না, গাড়ি এক্সেল ভেঙে যায়, নষ্ট হয়ে যায় গাড়ি। মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে এখানে কোমর পর্যন্ত পানি ওঠায় ভোগান্তির যেন শেষ নেই। 10-15 মিনিট বৃষ্টি হইলে পুরা বুক সমান পানি হয়ে যায়। তখন নৌকা দিয়ে চলতে হয়, খুব বিচ্ছিরিভাবে কষ্ট করে হাঁটাচলা করতে হয়। এরকম বৃষ্টি হলে পানিতে একদম সব ডুবে যায়, রাত 10টা 11টা 12টা পর্যন্ত পানি থাকে। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে আবহাওয়া ভালো হলে সড়কের সংস্কার কাজ শুরু করা হবে। এই রাস্তায় পাইপ ড্রেনগুলো পরিষ্কার করে দিতে হবে। দ্বিতীয়ত রাস্তাটা একটু উঁচু হবে, এই পিটগুলো আবার নতুন করে করতে হবে। 2 সাইডে ফুটপাথ আর পুরোটা এক্সপোর্টের রাস্তা হবে। সড়কের পাশেই ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কাজ থমকে আছে। এগুলি লাগাই দিয়ে গেছে, তারা বলে গেছে অনতিবিলম্বে ওভারব্রিজটা কমপ্লিট হবে, কিন্তু আজও তারা কেউ এখানে আসে নাই। জরুরিভাবে মনে করেন এটা ফুট ওভারব্রিজের অবশ্যই দরকার। বছরের পর বছর এখানে একদিকে যেমন খানাখন্দের কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, সেই সঙ্গে যদি 10-15 মিনিটের বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই, পুরো কোমর পর্যন্ত এখানে পানি জমে থাকে। এলাকাবাসী বলছেন এত বছর যে এই দুর্ভোগ, সেটা থেকে রেহাই দিতে সরকার যাতে দ্রুত পদক্ষেপ নেয়। মিরপুর 1 নম্বরের আনসার ক্যাম্প থেকে শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। এই কর্মসূচিতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে 13 নভেম্বর পর্যন্ত বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। রাজধানীর সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় 100-এরও বেশি শিশুকে টিকাদানের মধ্য দিয়ে এ ক্যাম্পেইনের শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।
অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কোনো শিশু যেন বাদ না যায় সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। এরকম অনেকগুলো ভ্যাকসিন আমাদের জীবনকে সুন্দর করতে সহায়তা করেছে। আমি একটা কথা বলি যে পুরো বাংলাদেশ থেকে যদি আমরা হাসপাতাল বানাই তাহলেও আমরা জায়গা দিতে পারি। রংপুর নগরী সহ জেলার ৮ উপজেলায় ৮.৫ লাখ শিশুকে মাসব্যাপী বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়েছে। উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম। পটুয়াখালীতেও মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন সিভিল সার্জন খালিদুর রহমান, পুলিশ সুপার আনোয়ার জাহিদ ও অন্যরা। এবার জেলায় 4,80,000 শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। পাবনায় 7,74,809 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডক্টর আবুল কালাম আজাদ, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও অন্যরা। নওগাঁ জেলায় 6,75,795 জন শিশু ও কিশোরকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। মেহেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। জেলায় এবছর 1,67,000 শিশুকে টিকা দেওয়া হবে। শরীয়তপুরে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিশ্বের তরুণদের আরও দূরদৃষ্টি সম্পন্ন সাহসী হয়ে নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তরুণদের মধ্যে রয়েছে সমাজে অর্থবহ পরিবর্তন আনার শক্তি। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডেন ও নরওয়ের তরুণ রাজনৈতিক কর্মীদের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, তরুণরাই বর্তমান। তিনি আরও বলেন, বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। আজকের তরুণরা আগের প্রজন্মের মতো নয়। প্রযুক্তির কারণে তারা সুপার হিউম্যান। তরুণরা যেমন বিশ্ব করতে চায় সেই লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, তরুণদের হাতে রয়েছে স্বপ্ন বাস্তবায়নের উপায়। সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স ও নরওয়ের হকন আরাল্ড গুল ব্র্যান্ডসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দেশের বেশ কয়েকটি দলের তরুণ রাজনৈতিক নেতারা। ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সব বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। চরম দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা। ময়মনসিংহ নগরী মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী ইউনাইটেড সার্ভিসে ওঠার সময় জুলাই যোদ্ধা আবু রায়হানের নাজেহালের ঘটনায় শনিবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে 5 ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধা ও এনসিপি নেতাকর্মীরা। পরে স্থানীয় প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠক শেষে ময়মনসিংহের বিভিন্ন রুট থেকে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন সার্ভিসের বাস তুলে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। এর প্রতিবাদে রোববার ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহ বিভাগের সব বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিক ও মালিকরা। পাশাপাশি মাসকান্দা বাস স্ট্যান্ডে বাস শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে সকালে অনশন ধর্মঘট ও মানববন্ধন করেন শ্রমিকরা। চ্যানেল আইয়ের সিনিয়র সংবাদ উপস্থাপক মোহাম্মদ গোলাম মুর্তজার মা নূরজাহান বেগম শনিবার রাতে রাজধানী একটি হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 88 বছর। তিনি 5 ছেলে ও 2 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম নূরজাহান বেগমের তৃতীয় সন্তান রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারওয়ার বর্তমানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের মহাসচিব হিসেবে কাঠমান্ডুতে কর্মরত আছেন। বর্ধিত পল্লবে আফতাবউদ্দিন মাদ্রাসা জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিলের পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হবে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। বছরে 12,500 কোটি টাকার মাছ উৎপাদন হচ্ছে ময়মনসিংহে। দিন দিন জেলায় বাড়ছে মাছ চাষ। এগিয়ে আসছেন অনেক তরুণ উদ্যোক্তা। এক্ষেত্রে মৎস্য বিভাগ ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছেন। প্রকৃতি সংবাদ।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে পরিণত হয়েছে ফেনী পৌরসভার বিভিন্ন সড়ক। ভারী যানবাহনের চাপে সড়কের একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড় ধরনের গর্ত। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তালেবানের সাথে গোলাগুলিতে পাকিস্তানের ৫৮ সেনা নিহত বলে আফগানিস্তানের তথ্য। ১৯টি সীমান্ত চৌকি দখল ইসলামাবাদের দাবি। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। গ্রেফতার হলে ২৪ ঘণ্টার মধ্যে হাজিরের বিধান জানালেন চিফ প্রসিকিউটর। পিআর পদ্ধতির মতো চাপিয়ে দেওয়া কিছু মানুষ গ্রহণ করবে না বলছে বিএনপি। অনেকে ৭১ ইতিহাস ভুলিয়ে দিতে চায় মন্তব্য। বিশ্ব খাদ্য ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে রোমের পথে প্রধান উপদেষ্টা। মূল অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এবং IUCN এর সম্মেলনে সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণের তাগিদ, নারী ও তরুণদের সম্পৃক্ত করা সহ সমন্বিত পদক্ষেপের আহ্বান। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।